বৃষ্টি এলেই তোমাদের ঘরে জল পড়ে, আর তুমি কোনো ব্যবস্থা নিতে পারছো না চন্দন। কবে থেকে বলছি বাড়ির ছাদটাকে একটু ঠিক করো, তবুও তুমি কোনো কথা শুনছো না। শুধু বললেই বলো তোমার নাকি টাকা নেই। শ্বশুর বাড়িতে বর্ষাকালে বৃষ্টি পড়ে, শীতকালে বেশি ঠান্ডা লাগে, আর গরমকালে আবার এসি নেই। আমার আর এই ছোট শ্বশুর বাড়িতে থাকতে ভালো লাগে না। এর থেকে আমার বড় মায়ের বাড়ি অনেক ভালো ছিল। এরকম করে কথা বলছো কেন শালিনী? এই তো কিছুদিন আগে বিয়ে করবো বললে আমার আর তোমার জন্য একটা আলাদা ঘর বানালাম, আর সত্যি আমার কাছে টাকা নেই, তাই একটু কিছুদিন কষ্ট করো। আর তুমি এমন করে কথা বলছো না তুমি ছোট শ্বশুর বাড়িতে আছো বলে আমার মা তোমাকে জ্বালাতন করে। জ্বালাতন করে না আবার? এই দেখো, তোমার সঙ্গে আমি কথা বলছি আর বারান্দায় বসে বসে তোমার মা সব কথা শুনছে। মানে আমাদের কোনো প্রাইভেসি নেই, তাই তো? আমার মা ঠিকই বলেছিল, ছোট শ্বশুর বাড়িতে বিয়ে করছি আর বিয়ের পর প্রেম জানালা দিয়ে পালাবে, তখন আর এখানে থাকতে পারবো না। এভাবেই শালিনী তার স্বামীকে ছোট শ্বশুরবাড়ি নিয়ে আজেবাজে কথা শোনাতে থাকে। আর বারান্দায় বসে শালিনী শাশুড়ি মা কমলা দেবীর সব কথাই শুনতে পায়। এর ফলে তার খুবই খারাপ লাগে। শালিনী যেহেতু অনেক বড়লোক ধনী পরিবারের মেয়ে, তাই তার এরকম ছোট ভাঙাচোরা শ্বশুরবাড়িতে থাকতে খুব অসুবিধা হয়। আর সেই জন্য শালিনী সবসময় তার স্বামীকে এবং শাশুড়ি মাকে ছোট বড় কথা বলে। অন্যদিকে সে সবসময় নিজের বাপের বাড়ির কথা মনে করে। এভাবেই কিছুদিন কাটে। একদিন শালিনী যখন নিজের খাটে শুয়ে আছে, সেই সময় তাদের এক প্রতিবেশী মহিলা তাদের বাড়িতে টিভি দেখতে আসে। এই একটা আমার জ্বালাতন হয়েছে, সারাদিন সংসারের কাজ করে সন্ধ্যাবেলা একটু আরাম করব, তার উপর পাড়ার মহিলারা এসে জোরে জোরে টিভি চালিয়ে সিরিয়াল দেখবে, শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করবে, গুজব করবে। আমার কপালে একটু আরাম নেই। শালিনী পাড়ার মহিলাদের দিকে তাকিয়ে ভীষণ পরিমাণে বিরক্তি প্রকাশ করে। সেই জন্য কমলা দেবী পাড়ার মহিলাদেরকে বাড়িতে ঢুকতে দেয় না। সে অজুহাত দেখিয়ে তার প্রতিবেশী বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দেয়। বৌমা, তুমি কিছু মনে করো না, পাড়ার মহিলারা কাল থেকে আর টিভি দেখতে আসবে না, তুমি এবার আরাম করতে পারো। আর যদি তোমার অসুবিধা হয় বলো, আমিও তাহলে ঘর থেকে বেরিয়ে যাব। এসব ন্যাকামো করবেন না তো। এই তো কিছুদিন আগে সিরিয়াল দেখবেন, খবর শুনবেন বলে নিজের ছেলের উপর চাপ দিয়ে টিভিটা কেনালেন, আর তখন টিভি না কিনে নিজের ছেলেকে তো নতুন বাড়ি তৈরি করার কথা বলতে পারতেন। তাহলে আজকে আর আমার এত অসুবিধা হতো না। আর আমার কানের কাছে এসে বাঁশি বাজাবেন না তো। বাপের বাড়িতে বড় ঘরে শুয়ে কত আরাম করতাম। আমার জীবনের সব আরাম আমি নিজেই পরিত্যাগ করে এসেছি। এভাবেই সময় কাটতে থাকে। একদিন চন্দন শালিনীকে বলে, শোনো, আমি বলছিলাম কি, আমি তো তোমাকে জীবনে কোনোদিনও সুখ দিতে পারিনি, তাই তুমি বরং তোমার বাপের বাড়ি চলে যাও। কেননা এখানে সত্যি এক ঘরে থাকা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, বুঝতে পারছি। আর তাছাড়া আমার কিংবা মায়ের প্রত্যেকদিন আর অপমান শুনতেও ভালো লাগে না। কেননা তুমি যখন বিয়ে করে এসেছিলে, তোমার বাবার কাছ থেকে আমি একটা নয়া পয়সা পর্যন্ত নিইনি, তাই এত কথা শুনতেও আমরা রাজি নয়। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমারও তোমার এই ফালতু বাপের বাড়িতে পড়ে থাকার কোনো ইচ্ছা নেই। এই তো দুদিন আগেই মা ফোন করেছিল, মাও বলেছে আমাকে বাপের বাড়িতে গিয়ে থাকতে। তাই আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমি চললাম আমার বড় বাপের বাড়িতে। এই বলে শালিনী একেবারে ব্যাগপত্র গুছিয়ে তৎক্ষণাৎ বাপের বাড়ির দিকে রওনা দেয়। আর সে তার ছোট শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে নিজেকে স্বাধীন বলে মনে করতে শুরু করে। কিন্তু সে বুঝতে পারে না তার স্বাধীনতা বাপের বাড়িতে গিয়ে শেষ হয়ে যাবে। আর সে যখন বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন তাকে দেখে তার বাবা মা এবং বোন খুবই খুশি হয়। জানো বাপি, মা, আমি ওই শ্বশুর বাড়িতে আর থাকতে পারছিলাম না। ছোট্ট ওইটুকু শ্বশুর বাড়ি আর একটাই ঘর, আর ওখানেই আমরা তিনজন মিলে থাকতাম। বাপের বাড়িতে ফিরে এসে মনে হচ্ছে যেন আমি প্রাণ ফিরে পেয়েছি। সত্যি মায়ের বাড়ির মতো আরাম আর কোথাও নেই। এই বলে শালিনী নিজের ঘরে গিয়ে ব্যাগপত্র রাখবে, তখন সে ঘরের আলো জ্বালিয়ে দেখে যে তার ঘর ইতিমধ্যে স্টোর রুমে পরিণত হয়েছে, আর সেখানে আরশোলা টিকটিকি ঘুরে বেড়াচ্ছে। এই দেখে শালিনী ভয় পেয়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। একি মা, 1 বছরও হয়নি আমার বিয়ে হয়েছে, আর তোমরা বছর ঘুরতে না ঘুরতেই আমার অত সুন্দর ঘরটাকে স্টোর রুমে পরিণত করেছো। ওই ঘরের মধ্যে ইঁদুর, টিকটিকি, ব্যাঙ সব ঘুরে বেড়াচ্ছে। এমনকি আমার খাটে বিছানায় সব জায়গায় ঝুল পড়ে আছে। এরকম দুর্দশা কেন হলো? ও, তোকে তো বলতেই ভুলে গেছি। আসলে কিছুদিন আগে আমরা এত বড় বাড়ি রং করিয়েছি তো, আর বাড়িতে অনেক আবর্জনা জমেছিল, আর সেই আবর্জনা ফেলার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। তাই তোর বোন বলল যে তোর ঘরেই সবকিছু জমিয়ে রাখতে। তবে তুই এখানে আসার আগে পরিষ্কার করার কথা আর মনে নেই। হ্যাঁ, বোন বললো, আর তোমরা আমার ঘরটাকে স্টোর রুম বানিয়ে দিলে। এবার আমি কোথায় থাকবো? তোমরা ভালো করেই তো জানো আমার ঘর ছাড়া আমি আর অন্য কোনো ঘরে থাকতে পারি না। বিয়ের আগে আমি কত সুন্দর করে আমার ঘরটাকে সাজিয়েছিলাম, তোমরা সব নষ্ট করে দিলে।
আরে এত কান্নাকাটি করার কি আছে? এখন তো তোর বিয়ে হয়ে গেছে, তোর ঘর বলে বাপের বাড়িতে আর কিছুই নেই। তুই বরঞ্চ তোর বোনের সঙ্গে রুম শেয়ার করে নি, দুই বোনে একই সঙ্গে থাকবি, আবার কি? মায়ের মুখে এমন কথা শুনে শালিনীর খুবই খারাপ লাগে, আর সে বুঝতে পারে বিয়ের পর সত্যিই মেয়েরা পর হয়ে যায়। কিন্তু অন্যদিকে টিয়া তার দিদির সঙ্গে কিছুতেই ঘর ভাগাভাগি করতে চায় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? আমি কেন দিদির সঙ্গে ঘর ভাগাভাগি করতে যাব? এমনিতেই আমি রাত্রিবেলা জেগে পড়াশোনা করি, নিজের মতো থাকি। দিদি আমার ঘরে থাকলে আমার অসুবিধা হবে। তুমি বরঞ্চ একটা কাজ করো, আমাদের যে ঘরটাতে রাধুনি চাকর বাকররা থাকে, ওরা যেহেতু এখন ছুটিতে আছে, ওই ঘরটাতেই দিদিকে এখন ট্রান্সফার করে দাও। বোনের মুখে এরকম কথা শুনে শালিনী নিজের কানে বিশ্বাস করতে পারে না, কারণ এত বড় লোক বাপের বাড়িতে তার জায়গা হয় বাড়ির চাকর বাকর এবং রাধুনীদের ঘরে। আর ছোট মেয়ের এমন কথা শুনে তার বাবা মাও একেবারে চুপ করে থাকে। তাই শালিনীর কিছু করার থাকে না। শালিনী ছোট শ্বশুর বাড়ি থেকে মুখ ফুলিয়ে এখন এখানে চলে এসেছে, তাই সে চাইলেও এখন শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারবে না। তাই অগত্যায় তাকে এখন চাকর বাকরদের ঘরে গিয়ে থাকতে হয়। ইস, ঘরটা কি নোংরা! শেষ পর্যন্ত আমার এত বড় লোক বাপের বাড়িতে এই চাকর বাকরদের ঘরে জায়গা হলো। আমি আগে শ্বশুর বাড়িতে ছোট ঘরে থাকলেও আমার বড় আর শাশুড়ি মা কোনোদিনও আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেনি, আর এখন আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। তবে আমি চাইলেও তো এখন ফিরে যেতে পারবো না। এমন সময় শান্তি দেবী সেখানে এসে বলে, শালিনী, আজকে রাধুনিটা ছুটি নিয়েছে। বদমাইশ মেয়েটা যেদিন আমার শরীর খারাপ করে সেই দিনই ছুটি নেয়। তোর বোনকে তো তুই ভালো করে চিনিস, ওকে যদি এখন রান্না করতে বলি, ও আবার আমার উপর চোটপাট করবে। হ্যাঁ তো আমি কি করব? আমাকে বলছো কেন? একেই তো চাকর বাকর আর রাধুনির ঘরে আমাকে থাকতে পাঠিয়েছো, তারপর এখন কি চাও বলো? না মানে তোর তো বিয়ে হয়ে গেছে, আর তোর শ্বশুর বাড়িতে তো সেরকম রান্না করার মতো রাঁধুনি নেই। নিশ্চয়ই তুই শ্বশুর বাড়িতে রান্না করিস আমি জানি, আর আমার মনে হচ্ছে তুই শ্বশুর বাড়িতে গিয়ে ভালো রান্না বান্না শিখেছিস। তাই আজকে তোর বোন আর তোর বাবার ইচ্ছা তোর হাতে রান্না খাবে। যা, আমাদের সবার জন্য তুই ভাত ডাল আর ইলিশ মাছের ঝোল রান্না করে ফেল। মায়ের মুখে এমন কথা শুনে শালিনীর গায়ে জ্বালা পোড়া ধরে, কারণ একদিনও সে বাপের বাড়িতে আসতে পারেনি। এখনই তার মা তাকে রান্না করার জন্য রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছে। এরকম সুবিধাবাদী মা কিংবা বোন শালিনী নিজের বাপের জন্মেও দেখেনি। কিন্তু এখন যেহেতু তাকে বাপের বাড়িতেই পড়ে থাকতে হবে, তাই শালিনীর কাছে কিছু করার থাকে না। শালিনী চুপচাপ মন খারাপ করে রান্না করে চলে যায়, আর সে সকলের জন্য ডাল ভাত এবং ইলিশ মাছের ঝোল রান্না করে নিয়ে আসে। তার হাতে রান্না করা খাবার খেয়ে তার বাবা রতন বাবু বলে, সত্যি আমার বড় মেয়ের রান্নার কোনো জবাব হয় না। বিয়ের আগে তুই তো কোনো কিছুই রান্না করতে পারতিস না, কিন্তু এখন দেখ একেবারে পাকা গিন্নির মতো রান্না করতে শিখে গেছিস। তুই তোর মায়ের থেকে ভালো রান্না করছিস, তাই এবার থেকে প্রত্যেকদিন তুই রান্না করবি। আর এই যে শান্তি, তুমি রাধুনিকে কাজ থেকে ছাড়িয়ে দাও, বুঝেছো? এমন কথা শুনে শালিনীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। আর তার মা রাধুনি ছাড়িয়ে দিলে প্রত্যেকদিন শালিনীকে রান্না বান্না থেকে শুরু করে বাপের বাড়িতে সমস্ত কাজ একা হাতেই করতে হয়। অন্যদিকে তার মা এবং বোন দুজনেই পায়ের উপর পা তুলে আরাম করে, আর এর ফলে প্রতিটা মুহূর্তে এখন শালিনীর নিজের শ্বশুর বাড়ির কথা মনে পড়ে। বৌমা, তুমি একটু আরাম করো, তোমাকে সকাল সকাল ঘর বাড়ি মোছার জন্য ঘুম থেকে উঠতে হবে না। এই ছোট্ট একটা ঘর আমি ঠিক মুছে নেব। আমার কোমরের ব্যথাটা আজকে একটু কমেছে, তাই তোমাকে ঘর বাড়ি মুছতে হবে না। আমি তোমার জামা কাপড় সকালবেলা ঘুম থেকে উঠে কেচে ধুয়ে মেলে দিয়েছি। হ্যাঁ করেছেন তো করেছেন, আবার আমাকে বড়াই করে শোনাতে এসেছেন কেন? আপনি কি নিজেকে মহান প্রমাণ করতে চাইছেন নাকি? আর প্রত্যেকদিন আপনার এই ছোট ঘরটা মুছেই দেবেন। আর হ্যাঁ, এই একই ঘরে উনুন আছে, তাই আমার রান্না বান্না করতে খুবই অসুবিধা হয়, কারণ এই উনুন জ্বললে আমার নাকে ধোয়া লেগে আমার শরীর খারাপ করে। তাহলে তোমাকে রান্না বান্না করতে হবে না বৌমা। যতক্ষণ পর্যন্ত আমাদের নতুন করে বাড়ি বানানো হচ্ছে, তুমি তোমার খাবার অর্ডার করেই খেও, আর আমি পান্তা ভাত খেয়ে নেব। আমার পান্তা ভাত খেতে কোনো অসুবিধা নেই। এইসব কথা মনে পড়লেই শালিনীর চোখে একেবারে জল চলে আসে, আর এভাবেই বড় বাপের বাড়িতে এসে আরামে থাকার শখ একেবারে ঘুচে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর একদিন শালিনীর বোন টিয়া তার দিদির কাছে এসে বলে, দিদি, বাবা তোকে বিয়ের সময় যে বড় সোনার হারটা দিয়েছিল, তুই সেই হারটা আমাকে দে তো। আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে, মা বলল তোর কাছ থেকে হারটা নিয়ে নিতে। মা তোকে আমার হারটা পরতে বললো, আর তুই বড় মুখ করে আমার কাছে সোনার হার চাইতে চলে এলি। আমি আমার বিয়ের হার তোকে দিতে পারবো না, আর বাবা তোকে আমার থেকে বেশি সোনার জিনিসপত্র বানিয়ে দিয়েছে। তুই সেখান থেকে কিছু একটা পরে চলে যা। সবসময় ছোটবেলা থেকে আমার জিনিসের উপর তোর চোখ কেন বলতো? বাবা, তোর কাছ থেকে একটু হার চেয়েছি বলে তুই আমাকে এরকম করে মুখ শোনাচ্ছিস?
আসলে আমি বুঝতে পেরেছি আমার জন্য তোকে এরকম চাকর বাকরদের ঘরে থাকতে হচ্ছে, তাই তুই আমার উপর রাগ দেখাচ্ছিস। এখন আমার মনে হচ্ছে আমি যা করেছি ঠিকই করেছি, কারণ তোর মতো বদমাইশ দিদি যে শ্বশুর বাড়িতে সংসার করতে পারে না, কিছুদিনের মধ্যেই বাপের বাড়িতে চলে আসে, তার কাছে তো এটাই প্রত্যাশিত। ছোট বোনের মুখে এরকম কথা শুনি শালিনী কিছুতেই সহ্য করতে পারে না, আর সে ঠাসিয়ে টিয়াকে একটা থাপ্পড় মারি। এর ফলে টিয়া কাঁদতে কাঁদতে তার বাবা মায়ের কাছে গিয়ে বড় দিদির নামে নালিশ করে। এর ফলে শালিনীর বাবা মা দুজনেই রেগে গিয়ে শালিনীকে বকাবকি করতে শুরু করে। তোর এত বড় সাহস, তোর বোন তোর কাছ থেকে একটা সোনার হার চেয়েছে বলে তুই ওকে ঠাসিয়ে থাপ্পড় মারলি? তুই ভুলে যাস না তুই কিন্তু এই বাড়ির মেয়ে নস, তোর পদবি আলাদা হয়ে গেছে। সুতরাং তোর কি করে সাহস হলো তুই আমার মেয়েকে ঠাসিয়ে থাপ্পড় মারিস? বাপের বাড়িতে এসে পড়ে থাকবি, বাবা মায়ের ঘাড়ে বসে খাওয়া দাওয়া করবি, আর আমাদের ছোট মেয়েকেই মারবি? এখন আমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে পারি, বুঝেছিস? আর শালিনী এরকম অপমান মেনে নিতে পারে না, সে এবার প্রতিবাদে গর্জে ওঠে। আমার মনে হচ্ছে আমার বড় মায়ের বাড়ি থেকে ছোট শ্বশুর বাড়ি অনেক ভালো, কারণ তোমাদের অপমান আর সহ্য করতে পারছি না আমি। ছি, আমি তোমাদের নিজের মেয়ে, তো আমার সঙ্গে এরকম ব্যবহার করছো তোমরা আমার বিয়ে হয়ে গেছে বলে? ঠিক আছে, থাকো তোমরা তোমাদের বড় বাড়িতে, আমি চললাম আমার শ্বশুর বাড়ি। এই বলে শালিনী আবার ব্যাগপত্র গুছিয়ে নিজের ছোট শ্বশুর বাড়িতে ফিরে যায়। তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। শালিনীর এরকম পরিবর্তন দেখে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয়, আর তাই তারা শালিনীর বাপের বাড়ির লোকেদেরকে ফোন করে ধন্যবাদ জানায়, কারণ এটা ছিল সকলের মিলিত প্ল্যান, যাতে শালিনীকে তারা শুধরে দিতে পারে। আর শালিনী ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু সেই বিষয়ে শালিনী কোনোদিনও কিছু জানতে পারে না। সে হাসি খুশি তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে সেই ছোট্ট শ্বশুরবাড়িতে বসবাস করতে থাকে। রঞ্জনা দেবী তার দুই ছেলের সঙ্গে গ্রামের দুই মেয়ের বিয়ে ঠিক করে। তার বড় ছেলে স্বপনের বিয়ে ঠিক হয় সুন্দরী ফর্সা সুজাতার সঙ্গে, আর তার ছোট ছেলে রতন একটু বেটে এবং কালো হওয়ায় রঞ্জনা দেবী তার সঙ্গে একটি খারাপ দেখতে এবং কালো গায়ের রঙের মেয়ে নিকিতার বিয়ে ঠিক করে। রঞ্জনা দেবী এবং তার মেয়ে পিয়ালি সবসময় রতনকে তার বেটে, উচ্চতা এবং গায়ের কালো রঙের জন্য খুব খারাপ খারাপ কথা বলে, আর সেই কারণে রতন যেরকম ঠিক সেরকমই মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়। স্বপনদা, আমি তোর আর সুজাতা বৌদির বিয়ের পর বাসর রাত নিয়ে খুব এক্সাইটেড। বাসর রাতে আমি আমার বান্ধবীদের সঙ্গে সারা রাত জাগবো আর অনেক নাচ গান হই হুল্লোড় করবো, ঠিক আছে? শোন বনু, আমাকে আর বৌদিকে কিন্তু বেশি ডিস্টার্ব করবে না বলে দিলাম, কেননা আমরা এমনিতেই বিয়ে করে টায়ার্ড থাকবো, আর তাই প্লিজ আমাদের একটু ঘুমাতে দিস। আর এমনিও গ্রামের দিকে যদি বেশি গান বাজনা নাচ করিস তাহলে কিন্তু পাড়া প্রতিবেশীরা বিয়ে বাড়িতে ছুটে আসবে বলে দিলাম। শোন, তোকে ওসব ব্যাপারে ভাবতে হবে না, আমি সুজাতা বৌদির সঙ্গে বুঝে নেব। এমন সময় রতন সেখানে চলে আসে। সে তার দাদা এবং বোনের কথা শুনতে পায়, কিন্তু রতনের মনে মনে খুবই খারাপ লাগে, কারণ সকলে স্বপন এবং সুজাতার বিয়ে এবং বাসর রাত নিয়ে খুবই উত্তেজিত থাকে। কিন্তু স্বপন এবং সুজাতার সঙ্গে সঙ্গে যে রতন ও নিকিতারও বিয়ে হচ্ছে সেই ব্যাপারটা সকলেই প্রায় ভুলে যায়। বনু, তুই শুধু দাদার বিয়ের বাসর রাতের কথা বলছিস কেন? দাদার বৌদির সাথে আমি আর নিকিতাও বাসর ঘরে থাকবো, কেননা সেদিন আমার আর নিকিতারও তো বিয়ে। তুই আমাদের বাসর রাতে নাচ গান করিস কেমন? কেননা আমার একমাত্র বোন আমার আর আমার বউয়ের বাসর রাতে মজা করবে, এটা দেখতে আমার খুবই ভালো লাগবে। প্লিজ রতনদা, তুই নিজের আর তোর বউয়ের কথা বলিস না তো। আমি আমার বান্ধবীদেরকে বলিনি যে আমার দাদার সঙ্গে সঙ্গে তোরও বিয়ে হচ্ছে, কারণ তোর ওই কালো বউকে যদি আমার বান্ধবীরা দেখে নেয় তাহলে ওরা তো বিয়ে বাড়িতেই আসবে না। আর পড়ে রইল বাসর রাত জাগার কথা, তোর বাসর ঘরে তো আমি ঢুকবোই না। এই বলে পিয়ালি সেখান থেকে চলে যায়। পিয়ালির কথা শুনে স্বপন এবং রঞ্জনা দেবী দুজনেই জোরে জোরে হাসতে থাকে। এর ফলে রতনের খুবই খারাপ লাগে। অন্যদিকে পিয়ালি ঘরে গিয়ে সুজাতাকে ফোন করে। বৌদি, তোমার আর দাদার বাসর ঘরে নাচ গান করার জন্য আমি গানের প্লেলিস্ট সিলেক্ট করেছি, তাই তুমি তোমার পছন্দের বিয়ের গান আমাকে কিন্তু সাজেস্ট করে দাও, আমি সেই গানগুলো লিস্টে লিখে নেব। ওয়াও পিয়ালি, এটা তো দারুণ ব্যাপার। আর তোমাকে আমার বলার আছে যে তোমার বান্ধবীদের সঙ্গে সঙ্গে আমারও কিন্তু বান্ধবী বাসর ঘরে থাকবে, তাই তুমি সবাইকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করো, আর আমি তোমাকে আমার পছন্দের গানের লিস্ট মেসেজ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি মেসেজ করো কিন্তু। এই বলে পিয়ালি ফোন রেখে দেয়। সুজাতা যখন নিজের পছন্দের গান পিয়ালিকে মেসেজ করছে তখন সুজাতার পাশে নিকিতা উপস্থিত থাকে, কারণ নিকিতা ছিল সুজাতার জেঠির মেয়ে। সুজাতার যখন স্বপনের সঙ্গে বিয়ে ঠিক হয় তখন রতনের জন্য কালো নিকিতাকে পছন্দ করা হয়, কারণ রতন এবং নিকিতার বিয়ে ঠিক হতে খুব সমস্যা হচ্ছিল, তাই দুই কালো পাত্রপাত্রীর বিয়ে ঠিক করে দেওয়া হয়। আমার বিয়ের পর বাসর ঘরে খুব মজা হবে, কারণ আমার ননদ বাসর ঘর নিয়ে অনেক প্ল্যান করছে। আমি বিয়ের ফুল ফুটবে যখন তোমায় প্রথম দেখেছিলাম
আর যেন ওই কি গানটা, হ্যাঁ, যতই করো বাহানা যতই করো না না না, এই গানটা, এই গানগুলো আমি সব আমার ননদকে পাঠিয়ে দিচ্ছি। সুজাতা, তোর বাসর ঘরে তো আমি আর আমার বড় থাকবো, কিন্তু ননদ তো আমাকে ফোন করলো না, কি জানি ফোনটা সুইচ অফ হয়ে গেছে নাকি আমার, দেখি তো। এই বলে নিকিতা নিজের ফোনের দিকে তাকায়, কিন্তু পিয়ালি তাকে ফোন করে না। ফলে সুজাতা মুচকি মুচকি হাসতে থাকে, কারণ সে ভালো করেই বুঝতে পারে যে নিকিতা যেহেতু খুবই কালো, তাই নিকিতার বিয়ে কিংবা বাসর ঘর নিয়ে পিয়ালির কোনো রকম উত্তেজনা থাকে না। তাই সুজাতা আরো কাটা খায় নুনের ছিটা দিয়ে দেয়। হ্যাঁ রে, তোকে ফোন করেনি তো কি হয়েছে, নিজে একবার পিয়ালিকে ফোন করে নে, তারপর নিজের পছন্দের সব গানগুলো পিয়ালিকে জানিয়ে দিবি। আর শোন, এখন আমাকে বেশি জ্বালাতন করিস না, কেমন? নিকিতা সুজাতার কথা শুনে পিয়ালিকে ফোন করে, আর পিয়ালিকে বাসর ঘর নিয়ে কথা বলা মাত্রই পিয়ালি প্রচন্ড পরিমাণে নিকিতার উপর রেগে যায়। ইস কালো বৌদি, তোমার তো দেখছি বাসর ঘরে আনন্দ করার শখ কম নয়। নিজের মুখটা একবার আয়নায় দেখেছো, তারপর বাসর রাতে জাগার কথা ভাববে, কারণ তোমার গায়ের রং যা কালো, বাসর রাত জাগলে তোমার চোখ মুখ আরো কালো হয়ে যাবে। আর আমার তো তোমার বাসর ঘরে জেগে থাকতে বইই গেছে। না না, মানে আমি বলছিলাম, তুমি যদি আমাদের বাসর ঘরে আনন্দ না করো তাহলে তোমার রতন দাদার খারাপ লাগতে পারে, সেই কারণেই আমি বলছিলাম। আমার দাদাকে নিয়ে তোমাকে এখন থেকে চিন্তা করতে হবে না, তুমি এখন থেকে তোমার গায়ের রং কিভাবে ফর্সা করবে সেই নিয়ে চিন্তা করো, যত সব। এই বলে পিয়ালি নিকিতার মুখের উপর ফোন কেটে দেয়। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে, আর বাসর রাতে সুন্দর করে সাজবে গুজবে বলে সুজাতা নিজের জন্য অনেক শপিং করে, কিন্তু নিকিতাকে কিছুই কিনে দেওয়া হয় না। আর বাড়িঘর তোর এমন ভাবে সাজানো হয় এবং শপিং করা হয়, মনে হয় যেন একমাত্র সুজাতারই বিয়ে হবে। ফলে নিকিতা খুবই কষ্ট পায়। একদিন আমার বাসর ঘরে আমার ননদিনীর সঙ্গে আমিও নাচ গান করবো, তাই আমি ভালো করে নাচ প্র্যাকটিস করে নিই। আর পিয়ালি আমাকে ভালো ভালো ডান্স স্টেপও ভিডিও কলে শিখিয়ে দিয়েছে। এই বলে সুজাতা আয়নার সামনে সেজে গুজে নিজে একা একাই নাচতে শুরু করে। যতই করো বাহানা যতই করো না না না, বাসর রাতে বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের সানাই বাজনা। যতই করো বাহানা স্বপন, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটবে, বাজবে সানাই বাজনা। নিকিতা দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে সুজাতার এরকম নাচের গান দেখে তার চোখে জল চলে আসে, কারণ সে নাচ গান কিছুরই প্র্যাকটিস করতে পারে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। দুই ভাই এবং দুই বোনের বিয়ে উপলক্ষে পাত্রপক্ষ এবং কন্যাপক্ষের বাড়ি আলোতে সেজে ওঠে। সেদিন সুজাতা সেজে গুজে নিজের ঘরে বসে আছে, এমন সময় পিয়ালি তার কাছে আসে। বৌদি, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে, আর ওই নিকিতাকে দেখলাম, কি বাজে দেখতে গো ওকে, গায়ের রং একেবারে কয়লার থেকেও কালো, তোমার রূপের সঙ্গে ওর কোনো তুলনাই হয় না। সেই কারণে আমি চাই না যে রতনদা আর ওই নিকিতার বাসর ঘরে থাকুক। আরে তুমি এখন থেকে এত চিন্তা করছো কেন? আমারও তো একেবারেই পছন্দ নয় যে ওই বাজে দেখতে নিকিতা আমাদের পাশে বসে একই সঙ্গে বাসর ঘর জাগবে। তাই আমাদের বিয়ে হয়ে গেলে আমি যে করেই হোক ওকে বাসর ঘরে ঢুকতে দেব না। ঠিক আছে বৌদি, কারণ আমার সব বান্ধবীরা আসবে আর তোমারও অনেক বান্ধবীরা আসবে। ওরা যদি ওরকম কালো নিকিতা আর আমার রতনদাকে দেখে তাহলে খুব হাসাহাসি করবে, আর আমাদের বাসর ঘরের আনন্দটাই মাটি হয়ে যাবে। ঠিক বলেছো, শুধু আমি আর স্বপনদাই বর বউ হিসেবে বাসর ঘরে থাকবো। পিয়ালি তার সুন্দর এবং ফর্সা বৌদির কথা শুনে খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যে স্বপনের সঙ্গে পিয়ালির এবং রতনের সঙ্গে নিকিতার বিয়ে হয়ে যায়। কিন্তু নিকিতা এবং রতনের কালো রং দেখে আত্মীয় স্বজনরা মুচকি মুচকি হাসতে থাকে। তারা অনেক খারাপ খারাপ মন্তব্যও করে। ফলে বিয়ের সময় নিকিতা এবং রতনের মুখ ছোট হয়ে থাকে। বিয়ের পর চলো নিকিতা, আমার ছোট বোন পিয়ালি আমাদের সবার জন্য বাসর ঘরের ব্যবস্থা করেছে, তাই আমরা এখন বাসর ঘরে গিয়ে সবার সাথে মিলেমিশে অনেক আনন্দ করব। কিন্তু ওরা যদি আমাকে তোমার বাসর ঘরে ঢুকতে না দেয়, কারণ একে ওরা আমার কালো রঙের জন্য আমাকে পছন্দ করে না। এই কারণে বিয়ের আগে আমি যখন তোমার বোনকে ফোন করে বাসর ঘরে জাগার কথা বলেছিলাম, তখনও খুব রেগে গিয়েছিল। শোনো, বিয়ের পর বাসর ঘরে যাওয়ার জন্য যেমন স্বপন আর সুজাতার অধিকার আছে, তেমন আমার আর তোমার অধিকার আছে, তাই আমরা ওদের সাথে বাসর ঘরে জাগবো। এই বলে রতন নিকিতাকে নিয়ে বাসর ঘরের দিকে যায়, আর পিয়ালি সুন্দর করে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বাসর ঘর সাজিয়ে ফেলে। এত সুন্দর বাসর ঘর দেখে স্বপন এবং সুজাতা ভীষণ পরিমাণে খুশি হয়। তারা সবাই মিলে বাসর ঘরে বসে অনেক হাসি ঠাট্টা এবং আনন্দ করতে থাকে। এমন সময় রতন তার বউকে নিয়ে সেখানে ঢুকতে যায়। নিকিতা, তুই আর তোর বর একদমই বাসর ঘরে ঢুকতে পারবি না, কারণ দেখতেই তো পাচ্ছিস ঘরটা একই ছোট, তাই আমরা অনেক কষ্ট করে বসে আছি।
সুতরাং তুই আর তোর বর যদি আমাদের সঙ্গে একসঙ্গে বাসর ঘরে থাকিস তাহলে আমাদের অনেক সমস্যা হতে পারে। সুজাতার এমন কথা শুনে নিকিতা এবং রতন মনে মনে খুবই কষ্ট পায়। নিকিতা এবং রতন খুব ভালো মতোই বুঝতে পারে যে সবাই মিলে পরিকল্পনা করে এরকম ছোট ঘরে বাসর ঘরের অনুষ্ঠান পালন করছে, যাতে সেখানে নিকিতা এবং রতন উপস্থিত থাকতে না পারে। ঠিক আছে সুজাতা, কোনো ব্যাপার নয়, তোরা তাহলে এখন আনন্দ কর। কিন্তু আমি আর রতন তাহলে কোথায় বাসর ঘর পালন করব? কারণ গ্রামের দিকের বিয়ে বাড়ি বুঝতেই তো পাচ্ছিস, এই বিয়ে বাড়িতে একটা ঘর ছাড়া আর কোনো ঘরই নেই। কেন, তুমি আর রতনদা উঠানে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর যদি তোমাদের ইচ্ছা হয় উঠানে বসে নিজেদের বাসর ঘর পালন করতে পারো। কালো বউয়ের আবার বাসর ঘর পালন করার শখ হয়েছে, যাও এখান থেকে বেরিয়ে যাও, কারণ আমরা এখন নাচ গান করবো। এত অপমান শুনে নিকিতা এবং রতন কাঁদতে কাঁদতে বাসর ঘর থেকে বেরিয়ে যায়। বেশ করেছিস পিয়ালি, তোর এই কালো বউদিকে তুই বাসর ঘর থেকে তাড়িয়ে দিয়েছিস, কারণ আমরা যখন নাচ গান করবো, ওর ফটো তুলবো, তখন ওর কালো মুখটা আমাদের ফটোতে চলে আসবে, আর ফেসবুকে সেই ফটো দিলে সবাই হাসাহাসি করবে। আমরা সবাই ফটো দেব #বাসরঘর, আর সেখানে যদি ওরকম কালো মুখ থাকে তাহলে তো আমরা পুরো ট্রল হয়ে যাব। আরে ওই কারণেই তো ওদের দুজনকে বের করে দিলাম, আমি কালো গায়ের রং একদম সহ্য করতে পারি না। এভাবে সকলে মিলে আনন্দ করে বাসর ঘর জাগতে শুরু করে, আর সেই বাসর ঘরে পিয়ালি, সুজাতা এবং তার বন্ধু বান্ধবীরা অনেক নাচ গানও করতে থাকে। অন্যদিকে কালো, রতন এবং নিকিতা অন্ধকারে উঠানের মধ্যে বসে থাকে। দুজনে বাসর ঘরে এত আনন্দ উৎসবের গান বাজনা শুনে মনে মনে কষ্ট পায়। দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায়। অন্যদিকে পিয়ালি, সুজাতা এবং বাসর ঘরে উপস্থিত সকলে মধ্যরাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক এমন সময় নিকিতার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। সে বাথরুমের দিকে যাবে, এমন সময় না পেরে তাকে বাসর ঘরে দৌড়ে ঢুকতে হয়। বাসর ঘরে জোরে জোরে লাঠির আওয়াজ শুনে সকলের ঘুম ভেঙে যায়। বদমাইশ মেয়ে, তুই আবার আমার ঘরে ঢুকেছিস, তাও আবার হাতে লাঠি নিয়ে। তোকে বাসর ঘরে থাকতে দেইনি বলে তুই আমাদের প্রাণে মারতে চাইছিস? তোরা নিজেদের রূপের অহংকারে এমন অন্ধ হয়ে গিয়েছিস যে তোদের পাশে একটা বিষধর সাপ বসে আছে, সেটা তোরা চোখে দেখতে পাচ্ছিস না। ওই দেখ। এই বলে নিকিতা আবার বিষধর সাপের গায়ে লাঠির বাড়ি মারতে থাকে। অত বড় বিষাক্ত সাপ দেখে বাসর ঘরে উপস্থিত সকলেই ভয় পেয়ে যায়। তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে, ফলে তার পরিবারের সকলেই সেখানে এসে উপস্থিত হয়। নিকিতা নিজের প্রাণের পরোয়া না করে বিষাক্ত সাপটিকে লাঠির বাড়ি মেরে বাগানের দিকে তাড়িয়ে দেয়। আসলে যখন বাসর ঘরের মধ্যে সকলে ঘুমাচ্ছিল, তখন তাদের অজান্তেই একটি বিষধর সাপ ঘরের মধ্যে ঢুকে আসে, আর তারা সেটা টেরও পায় না। কিন্তু নিকিতা সেই সাপটিকে মেরে তাড়িয়ে দিলে সকলে চিন্তামুক্ত হয়। আজকে যদি আমি সঠিক সময়ে সাপটাকে দেখতে না পেতাম, তাহলে বাসর ঘরে উপস্থিত তোরা সবাই নিজেদের প্রাণ হারাতিস। আমার মনে হয় তোরা আমাদের এমন অপমান করেছিস, তাই ঈশ্বর তোদেরকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা ঘরে পাঠিয়েছিল। কিন্তু আমি যেহেতু ভালো মানুষ, তাই তোদেরকে শাস্তি দেওয়া নিজের চোখে দেখতে পারলাম না, তাই আমি ঘরে এসে সাপটাকে মেরে তাড়িয়ে দিলাম। নিকিতার এমন কথা শুনে পিয়ালি এবং সুজাতা ভীষণ লজ্জা পেয়ে যায়। বাসর ঘরে উপস্থিত সকলেই নিজেদের ভুল বুঝতে পারে। পিয়ালি এবং সুজাতা নিকিতা এবং রতনের কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং তাদেরকেও বাসর ঘরে এসে আনন্দ করার কথা বলে। বৌদি, আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমাদের গায়ের রং নিয়ে তোমাদেরকে ছোট করব না। আমরা ফর্সা হলেও মানুষ হিসেবে অনেক খারাপ, কিন্তু তুমি ভালো বলে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দিলে, তাই এখন আমরা বাসর ঘরে সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। নিকিতা এবং রতন পিয়ালির এমন কথা শুনে খুবই খুশি হয়। এভাবেই তারা সকলে মিলে আবার বাসর ঘরে আনন্দ করতে শুরু করে।